কলকাতার মাটির তলা দিয়ে একটা ফল্ট লাইন গেছে। এই ফল্ট লাইনটার নাম হচ্ছে ইয়োশিন হিঞ্জ। এই ফল্ট লাইনটা উত্তর পূর্ব ভারতে গিয়ে আরেকটা ফল্ট লাইনের সঙ্গে যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে ডাউকি ফল্ট। কালকে যেখানে ভূমিকম্পটা হয়েছে সেটা হচ্ছে এই ডাউকি ফল্ট এবং হিমালয়ান যে মার্জিন ফল্ট, এই দুটো ফল্ট এসে যে বিন্দুতে মিলিত হয়েছে, বিন্দুটা মোটামুটিভাবে মান্দালায় থেকে 13 কিলোমিটার নর্থ ইস্ট। একদম এই পয়েন্টেই কালকে ভূমিকম্পের উপকেন্দ্রটা ছিল। এবং ভূমিকম্প সংঘটিত হবার পর কি হয়েছিল তাহলেই বোঝা যাবে যে ভূমিকম্প সংঘটিত হওয়ার পরে এই কম্পনটা ডাউকি ফল্ট হয়ে ইয়োশিন হিঞ্জ হয়ে কলকাতাতে এসে পৌঁছেছে। আরেকটা কি হয়েছে, হিমালয়ান ফল্ট দিয়ে হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চলে কম্পনটা ছড়িয়ে পড়েছে। আরেকটা হয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান যে প্লেট, সেই প্লেটের সীমান্তবর্তী যে চ্যুতিরেখা, তার সাথে এই হিমালয়ান ফল্টের সংযোগ আছে। সেই রেখা বরাবর এটা চলে গেছে ব্যাংকক পর্যন্ত। সুতরাং বিষয়টা বুঝতে পারছেন যে টোটাল যে এলাকাটার মধ্যে এটা ছড়িয়ে পড়েছে আর্থকোয়েকটা, টোটালটাই কিন্তু অসংখ্য ফল্ট লাইনের একটা জালের মতো, প্রত্যেকের সাথে ইন্টারলিঙ্কড এবং কানেক্টেড। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কয়েকদিন আগেই আন্দামানে ভূমিকম্প হলো, কলকাতাতে তার ইম্প্যাক্ট পেয়েছি আমরা। বঙ্গোপসাগরে ভূমিকম্প হলো, কলকাতায় ইম্প্যাক্ট পেয়েছি। এর আগে নেপালের ভূমিকম্প হয়েছে, কলকাতায় ইম্প্যাক্ট পেয়েছি। আমাদের সিকিমে ভূমিকম্পে কলকাতা কেঁপেছে, উত্তর পূর্ব ভারতের ভূমিকম্পে কলকাতা কেঁপেছে, এবং উত্তর পূর্ব ভারতের শিলং মালভূমি অঞ্চলে কম্পনে কলকাতা কেঁপেছে। অর্থাৎ কলকাতার এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার মাটির তলায় অসংখ্য এরকম ফল্ট লাইন, এবং এই সমস্ত ফল্ট লাইনগুলো কোনো না কোনোভাবে এই কম্পনটাকে ক্যারি করে নিয়ে আসছে কলকাতার মাটির তলায়। 2013-র আগে যদি খেয়াল করেন তাহলে কিন্তু কলকাতাতে এত ভূমিকম্প আমরা দেখতাম না, এবং আমরা অনেকটা নিশ্চিন্ত ছিলাম। তার কারণ হচ্ছে গঙ্গা নদী বাহিত পলিরাশি দিয়ে কলকাতা অঞ্চলটা তৈরি, এবং এটা অনেকটা যেটা হয়, এটা কি শকটাকে অ্যাবজর্ভ করে মাটিটাকে, কারণ কোমল পলিরাশি, একদম নবীন পলিরাশি, মাত্র 2,500-3 হাজার বছরের মধ্যে এই অঞ্চলের ভূমিভাগটা তৈরি হয়েছে। কিন্তু সমস্যাটা হলো দীর্ঘদিন যাবৎ যে সমস্ত ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হয়েছে কলকাতায় বা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, তাতে হয়েছে কি আমরা কিন্তু কখনোই ভাবিনি যে কলকাতার মাটি ঠিক কতটা লোড নিতে পারে এবং কলকাতার মাটিতে কি কি হতে পারে, সেই বিষয়গুলোকে আমরা খুব একটা স্টাডি করিনি। কিন্তু যেমন ধরুন এখনও আমাদের যে বাড়ি ঘর ইত্যাদি প্ল্যান স্যাংশন হয়, এত ফিট রাস্তা, তার মানে এত তলা বিল্ডিং বানানো যাবে। কিন্তু আমি একবারও ভাবলাম না যে সেই যে রাস্তাটা তার তলাতে অ্যাকচুয়ালি আছে কি, বা যেখানে আমি বিল্ডিংটাকে বানাবো সেই বিল্ডিংটার তলাতে অ্যাকচুয়ালি কি আছে, সেটা কতটা ফাঁপা না একটা সলিড ল্যান্ড, আমি কিন্তু সেটা ভাবছি না। আমি ওপরের থেকে জমিটা থেকে দেখছি এবং আমি একটা তার মতো করে পরিকল্পনা করছি। আপনারা কয়েকদিন আগে দেখেছেন কলকাতার বাড়িঘর হেলে পড়েছে। এবারে এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের ভুল কিছু পরিকল্পনা এবং বেশ কিছু ভুল পদক্ষেপও। তার কারণ হচ্ছে এখনও দেখবেন আপনারা কলকাতার যতগুলো মাল্টি স্টোরেড বিল্ডিং আছে তারা অধিকাংশই জলকে পাম্প করে মাটির থেকে তোলে। বেসিক্যালি এই যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো কিন্তু বেসিক্যালি সুইসাইডাল, মানে যেন আত্মহননের পথ। অর্থাৎ আমি আমার কবরকে আমি খুব সুন্দর হাতে নিজের হাতে বানাচ্ছি যে আমি এখানে আলটিমেটলি এখানে মাটির তলায় যাব। যত আমরা এইভাবে বিষয়গুলোকে করছি তত দ্রুত গতিতে কলকাতার মাটি কিন্তু তার ব্যালেন্সটাকে হারাচ্ছে, এবং যত তার ব্যালেন্সটাকে হারাচ্ছে তত মাটি দুর্বল হয়ে পড়ছে। আপনারা জানেন ভালো করে যে কিছুদিন আগে একটা কনস্ট্রাকশন করা হয়েছে, ভাগীরথী হুগলি নদীর তলদেশ দিয়ে মেট্রো রেলকে চালানো হচ্ছে। এবারে যে এক্ষুনি যে কথাটা বলছিলাম যে ফল্ট লাইন, চ্যুতিরেখা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইয়োশিন হিঞ্জ, একটা দীর্ঘ চ্যুতিরেখা। এটা কারোর কাছে অজানা নেই, ভূতাত্ত্বিকভাবে কিন্তু এটা আছে, আমরা সবাই জানি। এবং এটা আছে একদম ভারতের দক্ষিণে কন্যাকুমারী থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত। এই রকম একটা অ্যাক্টিভ ফল্ট লাইনকে, যেটা শুধুমাত্র পলির চাপে স্টেবল কন্ডিশনে ছিল, সেটাকে আমি কিন্তু কেটে ফেললাম, আমি পলিটাকে কাটলাম। কাটার ফলে সেই যে লাইনটা, সেই ফল্ট লাইনটা, সেটা ন্যাচারালি দুর্বল হয়ে গেল।
ঠিক একইভাবে কলকাতার মাটির যে ক্যারিং ক্যাপাসিটি বা যে বহন করার ক্ষমতা, সেটা তো আমি স্টাডি করছি না। এবং বউবাজার যে মেট্রো রেল, সেটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে পড়ে আছে, দীর্ঘদিন ধরে পড়ে আছে। আপনারা বউবাজারের ক্ষেত্রে দেখেছেন অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে। আমরা ঠিক এই ক্যারিং ক্যাপাসিটিকে যদি স্টাডি না করা হয় প্রপারলি, তাহলে কি হচ্ছে, আমরা কলকাতার বিভিন্ন অঞ্চলে কোথাও 42 তলা, কোথাও 64 তলা, কোথাও 20 তলা, কোথাও 25 তলা এই যে বানাচ্ছি, আমি কিন্তু কোনোদিনও স্টাডি করিনি যে কলকাতা এটাকে হোল্ড করতে পারবে কিনা, নিতে পারবে কিনা। এখন এর ফলে যেটা হচ্ছে, তাতে হচ্ছে এটা কি, যে কলকাতার যে সামগ্রিক যে ব্যালেন্সটা, যেটাকে বলা হয় সমস্থিতিস্থাপকতা বা আইসোস্ট্যাসি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি টোটালটা নষ্ট হয়ে গেছে। এবং যত নষ্ট হচ্ছে তত মাটি দুর্বল হচ্ছে, তার সঙ্গে মাটির তলার থেকে জল তুলে নেওয়ার ফলে মাটি আরও ফাঁপা হয়ে যাচ্ছে, আর যত ফাঁপা হচ্ছে তত কিন্তু এই ধরনের ভাইব্রেটিং যে ওয়েভগুলো, সেগুলোকে সে ক্যারি করার ক্ষমতা তার বেড়ে যাচ্ছে। খুব সহজে কম্পনগুলো আমাদের কলকাতায় চলে আসছে। কলকাতা কখনো এপিক সেন্টার হতে পারে ভূমিকম্পে? একদম হতেই পারে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে এই জায়গাটায় এপিসেন্টার হবে না আর এই জায়গাটায় হবে, এরকম কোনো নির্দিষ্ট বিষয় আছে। অতীতে কলকাতাতে এপিসেন্টার আমরা গল্ফ গ্রিনের আশেপাশে এরকম এপিসেন্টার পেয়েছি, যদিও সেটা খুব বড় মাত্রার ভূমিকম্প নয়, অনেক ছোট মাত্রার ভূমিকম্প, কিন্তু তথাপি এখানে এপিসেন্টার যে হয়েছে, এবং যেখানে ফল্ট লাইন আছে সেখানে তো যে কোনো মুহূর্তেই এপিসেন্টার হতে পারে। সুতরাং এপিসেন্টার না হতে কোনো অসুবিধে নেই। ফলে আপনারা একবার ভাবুন যে ভূমিকম্পতে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারে বড় বড় বহুতল একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, এই ছবিটা আমরা কলকাতার ক্ষেত্রেও দেখতে পারি। কলকাতার এই বিষয়টা নিয়ে তো অবশ্যই আসবো, তবে তার আগে আরও একটা বিষয় কিন্তু দর্শকদেরকে বলবো, যে আরও একটা বিষয়ে নজর করে রেখেছেন কি, যে 1-1.5 বছর অন্তরই এমন বড় ভূমিকম্প হচ্ছে যা কিন্তু রীতিমতো আমাদেরকে ভাবাচ্ছে একের পর এক ঘটনা। কারণ এর আগে আমরা যদি টার্কির দিকে নজর রাখি, আমরা তখন দেখেছিলাম ভূমিকম্প, মানে প্রকৃতি যে বলে না, যে প্রকৃতি যদি প্রতিশোধ নেওয়া শুরু করে তাহলে কিন্তু আমরা কেউ কিচ্ছু আর করতে পারবো না, ঠিক সেই ছবিটাই যেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মায়ানমারের ঘটনা আমাদেরকে রীতিমতো ভাবাচ্ছে, যে ছবিগুলো সামনে আসছে তাতে আমরা রীতিমতো চিন্তায় পড়ে যাচ্ছি, একটা বহুতল কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বারবার এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, টার্কিতে দেখেছি, তার আগে নেপাল দেখেছি, তারপরে মায়ানমার দেখতে পাচ্ছি। তাহলে এরপরে আর কোন কোন জায়গায় ভূমিকম্পের সম্ভাবনা আরও বেশি জোরালো হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন সুদীপ কর। দেখুন, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যে 1-1.5 বছর অন্তরই এখন, মানে আগে আমরা নেপালের পর কিন্তু একটা দীর্ঘ সময় পরে দেখেছিলাম একটা বড়সড় ভূমিকম্প টার্কিতে, বাট টার্কির পরে 1-1.5 বছরও পুরোপুরি যায়নি, আমরা মায়ানমারের ঘটনা দেখতে পাচ্ছি। তার মানে এত ঘন ঘন ভূমিকম্পের যে সম্ভাবনা, সেটা অনেকটা বেড়ে গেছে। আসলে বিষয়টা দেখুন, এর সাথে কিন্তু বর্তমানের যে জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, সেটা কিন্তু ভীষণভাবে জড়িত। মানে প্রকৃতির রোষ এবার দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রকৃতির রোষ ঠিক আমি বলবো না, তার কারণ হচ্ছে প্রকৃতির থেকে বড় আমার বন্ধু কেউ নেই। প্রকৃতি আমার উপরে কখনো রোজ দেখাতে পারে না। প্রকৃতি হ্যাঁ, আমরা যে প্রচন্ড অত্যাচার করেছি, প্রকৃতি এবারে নিজেকে সারিয়ে তুলতে চাইছে, সে আবার ব্যালেন্সটাকে রিগেন করতে চাইছে। এই রিগেন করার পদ্ধতিতেই আলটিমেটলি কিন্তু এই বিষয়গুলো ঘটছে।